নমস্কার, আমি গার্গী দীক্ষার পক্ষ থেকে আমি আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এটিতে আজকে আমি যে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদেরকে ভূগোল চিন্তার বিকাশ বা জিওগ্রাফিক্যাল থট রিলেটেড, এবং এখানে আমরা যে জিনিসটি সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হলো ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ। ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ বহু প্রাচীন কাল থেকেই সমাজের মধ্যে নানাভাবে বিবর্তিত এবং পরিবর্তিত হয়েছে। 1800 শতাব্দী 19বিংশ শতাব্দী পর্যন্ত ডিটারমিনিজমের একটা চিন্তা ভাবনা বা একটা ধারণা এক ধরনের ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বা ডিটারমিনিজম ধারণা বা নিয়ন্ত্রণগত ধারণার মধ্যে নানা রকম কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। এটা তো আমরা সবাই জানি, যে কোনো তথ্য, যে কোনো বক্তব্য বা যা কিছুই হোক না কেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে, সময় যখন পরিবর্তিত হতে থাকে, তার সাথে সাথে তার বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন বেস বা ভিত্তিগুলো নানা কাজকর্মের ওপরে, চাক্ষুষ বা স্বচক্ষে দেখা বিভিন্ন ঘটনার ওপরে ভিত্তি করে সেগুলি পরিবর্তিত হয়ে যায়। ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের প্রথম ধ্যান ধারণা ফ্রেডারিক র্যাডজেল তৈরি করেছিলেন ঠিকই, তো সেই সময়ে, আজ থেকে বহু বছর আগের কথা, তো সেই সময়ে ফ্রেডারিক র্যাডজেল এই পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, এই ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ যা তিনি তৈরি করেন এবং যেটার মধ্যে দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে পরিবেশ, মানুষ, সমাজ, আমাদের সামাজিক কার্যকলাপ, আমাদের পরিবেশগত ভূপ্রাকৃতিক নিয়ন্ত্রণ, সব কিছুর ওপরই পরিবেশ দাঁড়িয়ে আছে। অর্থাৎ পরিবেশ হলো এমন একটি নির্ধারক যে পরিবেশের দ্বারাই সেই সমস্ত জিনিসগুলো নির্ধারিত হয়ে থাকে। ডিটারমিনিজমের এই অ্যাপ্রোচ জার্মান স্কুল অফ ফিলোসফারদের। ডিটারমিনিজম নিয়ে যদি আমরা বলতে শুরু করি, সেখানে কিন্তু প্রথমেই আমাদের মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক দেখতে পাওয়া যায়, সেই সম্পর্ক কিন্তু এই ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ বা ডিটারমিনিজম থেকেই এসেছে। অর্থাৎ পরিবেশ মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, মানুষ কি করে সেগুলোকে অ্যাডজাস্ট করছে, বাধা বিপত্তি কাটিয়ে আগে এগিয়ে উঠছে, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তার মধ্যে রয়েছে। তো এই জার্মান স্কুল অফ থটে যেমন ডিটারমিনিজম আছে, আরো বিভিন্ন দেশের বিভিন্ন সহৃদয় ব্যক্তি যারা বিভিন্ন রকমভাবে নানা ধরনের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং যাদের মূল্যবান বিভিন্ন ধারণা, বক্তব্য আজ আমাদের গোটা পৃথিবীতে বিভিন্ন বিষয়গুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সামনের দিকে আরো প্রশস্ত হতে, তাদের ভিত্তিকে আরো শক্ত করে তুলতে সাহায্য করেছে। ফ্রেডারিক র্যাডজেলের এই কনসেপ্ট যেমন ছিল, তার সাথে সাথে মোটামুটি 1956 সাল 1956-এ, বিংশ শতকের ঠিক মাঝে মাঝে উইলিয়াম চার্লস ডারউইন তার একটি নতুন তত্ত্ব প্রবর্তন করেন, সেটা হলো অরিজিন অফ স্পিসিস, যেটাকে আমরা জীবন বিজ্ঞানে অনেকে পড়বার সময় ডারউইনিজমের ক্ষেত্রে পড়েছি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এটা পরিবেশগত আরেক ধরনের নিয়ন্ত্রণবাদকে আমাদের চোখের সামনে তুলে ধরে, যদিও সেই নিয়ন্ত্রণবাদটা কিন্তু আমরা ভূগোলের ভিত্তিতে পড়ি না। সুতরাং এই যে প্রথমেই আমি বললাম যে এই আগে তৈরি হওয়া বিভিন্ন ধরনের মতবাদ কেবলমাত্র একটি সাবজেক্টের ক্ষেত্রেই যে আটকে রয়েছে তা কিন্তু নয়। বিষয় নানাভাবে ভাগ হয়েছে। প্রথম যখন কোনো বিষয় তৈরি হয়েছিল পৃথিবী তৈরির সাথে সাথে, তখন কিন্তু এই ধরনের কোনো বিষয় কিন্তু সেইভাবে আলাদাভাবে মার্ক করে তৈরি হয়নি।
পরবর্তীতে সেই জিনিসগুলো ধীরে 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 আলাদা বিষয় হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পেরেছে। সুতরাং এই যে জীবন বিজ্ঞানের মধ্যে বা লাইফ সায়েন্সের মধ্যে বা জুলজির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে আমরা যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট পড়ি, অর্থাৎ পরিবেশ সময়ের সাথে সাথে নানাভাবে পরিবর্তিত হয়, মানুষ তার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে বেঁচে থাকার চেষ্টা করে। এবার এই বেঁচে থাকার চেষ্টার সঙ্গে তার নিজেরও শারীরিক অনেক পরিবর্তন হয়, মানসিক অনেক পরিবর্তন হয়, পশু পাখি সবার ক্ষেত্রেই সেটা। কিন্তু যেহেতু মানুষ সব থেকে উচ্চমানের এবং মানুষকে হাইলাইট করেই পরিবেশ বিজ্ঞান, বসতি, স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি সবকিছু ঝুলেছে, সুতরাং মানুষের কি কি পরিবর্তন ঘটছে, সেটা কোথায় গিয়ে অসুবিধা হচ্ছে, সেটা কোথায় গিয়ে আটকে যাচ্ছে, সেইখান থেকেই এই জিনিসগুলোর ধারণাগুলোর প্রবর্তন তৈরি হয়। তো এই ধারণার প্রবর্তনের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন জীবের বিভিন্ন জলবায়ুর সঙ্গে কতটা পরিমাণ খাপ খাওয়াতে পারবে, কতটা পরিমাণ খাপ খাওয়াতে পারবে না, সেই সমস্ত কথাবার্তাগুলি নিয়ে যখন তৈরি হয়েছে, তখন সেখানে দেখা যাচ্ছে কি, যারা সেই জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে পারছে না তারা তখন কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রজাতি হয়ে যাচ্ছে। যারা থাকতে পারছে তারা বিলুপ্ত প্রজাতি হচ্ছে না। এই ধরনের ব্যাপারে আমাদের আগে আরো কয়েকটা জিনিস রয়েছে, যেমন মানুষের সঙ্গে পরিবেশের এই সম্পর্কের প্রথম পর্যায়টা হচ্ছে ডিটারমিনিজম, বা যেটাকে আমরা বলছি নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ প্রকৃতি সেখানে মানুষকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ করার জায়গাটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সবাই প্রায় একই ধরনভাবে মেনে নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে খেয়াল করে দেখা যায় যে এই জিনিসটা সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু কিছুটা অন্য ধরনের। কিরকম অন্য ধরনের? তার কারণ সেই সময় প্রথম নিউক্লিয়ার বম্ব অ্যাটাক হয়, জাপানে বম্বিং করা হয়, বিভিন্ন জায়গার ক্ষয় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, যুদ্ধের ফলে যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, যে সমস্ত যুদ্ধ বোমা ব্যবহার করা হয়েছে, তার ফলে প্রাকৃতিক পরিবেশের যে একটা ডিস্ট্রাকটিভ এফেক্ট, সেই ডিস্ট্রাকটিভ এফেক্টটা থেকে এটা বোঝা যায় যে শুধুমাত্র পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে, এ কথাটি সত্য নয়। এই কথাটি মধ্যে পরিবর্তিত হয়ে নতুন একটি প্রবর্তিত তথ্য বেরিয়ে আসে, যেখানে বলা হয় মানুষও কিন্তু কিছুটা পর্যায়ে হলেও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ দেখিয়ে থাকে, অর্থাৎ মানুষও পরিবেশকে কন্ট্রোল করে। ফ্রেডেরিক র্যাডজেল তার নিয়ন্ত্রণবাদের ধারণা দেবার পরে সময়ের সাথে সাথে সেটা তো পরিবর্তিত হয়েছেই। এই পরিবর্তনের সাথে সাথে দেখা যায় অনেক সময় সামাজিক পরিবর্তন হয়েছে। যখন পরিবেশগত নিয়ন্ত্রণ সামাজিকগত নিয়ন্ত্রণের দিকে পরিবর্তিত হয়, তখন আমরা তাকে বলে থাকি সোশ্যাল ডিটারমিনিজম। এবং এই পরিবেশগত ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ থেকে যখন সাংস্কৃতিকভাবে, কালচারালভাবে একটা সোশ্যাল জায়গা, একটা লোকেশনগত জিওগ্রাফিক্যাল এরিয়ার অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে, সোশ্যাল ডিটারমিনিজমের এই মূল বক্তব্যটা থেকে আধুনিক যে সমস্ত ভৌগোলিকবিদরা রয়েছেন বা যে সমস্ত দর্শনবিদরা রয়েছেন, ফিলোসফার রয়েছেন, তাকে র্যাডজেলকে তারা সবাই কিন্তু মডার্ন ডিটারমিনিজমের প্রবক্তা বলে থাকেন বা ফাদার অফ মডার্ন ডিটারমিনিজম বলে থাকে। যুগ হিসেবে যদি ভাগ করা হয় তাহলে প্রাচীন যুগে দেখা যাবে গ্রিসে প্রথম এই কনসেপ্টটা তৈরি হয়েছিল, এবং সেই সময় এরাটোস্থেনিস, হেরোডেটাস, অ্যারিস্টটল, স্ট্র্যাবো, এদের এক ধরনের পরিবেশ প্রকৃতিকে কিভাবে প্রকৃতির উপরে তার জোর খাটাচ্ছে সেই তথ্যটাকে তারা নানাভাবে বোঝাতে চেষ্টা করেছেন। এরপরে ইউরোপের শিক্ষাগত দিকটা তো একটুখানি ম্লানই ছিল, যে সময়টাকে আমরা ইউরোপের অন্ধকার যুগ বলি, এবং এই সময়ের পরে আরব দার্শনিকবিদদের মধ্যেও ইবন বতুতা, ইবন খালদুন, আল মাসুদি, এই সমস্ত লোকজনদের মধ্যেও দেখা যায় পরিবেশের সাথে সাথে তারা কিন্তু জলবায়ুকে হাইলাইট করতে থাকে। অর্থাৎ পরিবেশের মধ্যে জলবায়ু, আবহাওয়া এমন একটা জিনিস যা যে কোনো জায়গায় মানুষের শারীরিক মানসিক পরিবর্তন, কাজকর্ম, অর্থনৈতিক কাজকর্ম, যে কোনো জিনিসের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব স্থির করছে।
এই জায়গার পর থেকে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যে তৈরি হয় এই যুগটা পার হয়ে যাবার পরেই 1956 সালে আমাদের ডারউইনের মতবাদ আসে এবং এই সময় আমেরিকা, ব্রিটিশ, স্কটল্যান্ড এই সমস্ত লোকজনরা র্যাডজেলের ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের সাথে সাথে তার পরিবর্তিত রূপগুলোকে নিয়েও ভাবতে থাকে এবং সেখানে ইকোলজিক্যাল ডিটারমিনিজম থেকে ধীরে ধীরে দেখতে পাওয়া যায় যে ভূপ্রকৃতিগত যে কোনো শক্তি তারা পরিবেশের বিভিন্ন জায়গায় কিভাবে কাজ করছে সেইভাবেও ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচটা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়। যেখানে নদীর কাজকর্মের প্রাধান্য বেশি সেখানে রিভারাইন ডিটারমিনিজম দেখতে পাওয়া যায়, যেখানে বায়ুর ক্ষেত্রটা বেশি সেখানে এরিয়াল ডিটারমিনিজম তথ্য দেখতে পাওয়া যায় এবং ডিটারমিনিজমের সাথে এই যে মানুষ আর পরিবেশের সম্পর্ক এটাকে আমরা আলাদাভাবেও ধরতে পারি, ডিটারমিনিজমের মধ্যেও ধরতে পারি। ডিটারমিনিজমের এই সমস্ত তথ্যের পরেই আসে কিন্তু পসিবিলিজম এবং পসিবিলিজম বা সম্ভাবনাবাদ, অর্থাৎ এতগুলো বাধা তৈরি করা হয়েছে, এতগুলো বাধা তৈরি করার মধ্যেও কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যায় কি যে এই বাধাগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো আমরা নানাভাবে দেখতে পাই, বাধা থেকেও তো মানুষে বেরিয়ে আসার চেষ্টা করে, সুতরাং সেই বাধাগুলো থেকে সম্ভাবনা খুঁজে বারবার চেষ্টা করে সে কি করে এর থেকে বেরোবে, কি করে এই জিনিসটা করবে, আর কোনো উপায় আছে কিনা, এটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আছে কিনা। অর্থাৎ প্রবলেম এবং প্রবলেম সলভের পথ দুটোই পরিবেশের থেকে তৈরি হয়। সেই জায়গার কনসেপ্ট থেকে ফ্রেঞ্চ ফিলোসফার যারা তারা তৈরি করলেন কি পসিবিলিজমের ধারণা। যদিও আমি পসিবিলিজম নিয়ে আজকে কোনো রকম কোনো বক্তব্য রাখছি না, পসিবিলিজমের রাস্তাটা কোথায় তৈরি হচ্ছে আমি শুধু সেইটুকু বলে রাখলাম। অর্থাৎ ডিটারমিনিজম কনসেপ্টের মধ্যে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করছি। এবার পরিবেশ দ্বারা নিয়ন্ত্রণের মধ্যে তো সবই পড়ে, জলবায়ু পড়ে, এগ্রিকালচার থাকলে এগ্রিকালচার পড়বে, কোনো মানুষ কোথায় বসবাস করছে তার জিওগ্রাফিক্যাল লোকেশন পড়বে, প্রত্যেকটা জিনিস। এবার এই সমস্ত জিনিসগুলোর থেকে পসিবিলিজমের ধারণার পরে আরও যে সমস্ত ভাবে তথ্যটাকে ক্রিটিসাইজ করা হয় বা তার লিমিটেশন রাখা হয়, সেইখানে কিন্তু ইংরেজ স্কুল অফ ফিলোসফারের মানুষজন নতুন করে নিও ডিটারমিনিজম বা নবনিয়ন্ত্রণবাদ তৈরি করে। পরিবেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আরব জিওগ্রাফিরা এবং পরবর্তীকালে আরো দেখা যায় হামবোল্ড, স্যাম্পেল, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পরিবেশের সাথে জলবায়ুর সাথে এরা জিওগ্রাফিক্যাল লোকেশনকে অনেক বেশি হাইলাইট করে। জিওগ্রাফিক্যাল লোকেশনের পার্টিকুলার একটি নির্দিষ্ট অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান রয়েছে, তাহলে আমরা যদি খেয়াল করে ভাবি যে একই অক্ষাংশগত জায়গাতে থাকার ফলেও ভূপ্রাকৃতিগত, যেটা এর আগেই বললাম যে আস্তে আস্তে যে ফিজিক্যাল ডিটারমিনিজম, ফিজিক্যাল জিওমরফোলজিক্যাল ডিটারমিনিজম, রিভারাইন ডিটারমিনিজম, অর্থাৎ প্রত্যেকটা ধরনের ভাগগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তারা বিচার করে। যে সমস্ত জায়গায় বৃষ্টি বেশি হয়, যেখানে নদী অনেক বেশি রয়েছে, যেখানে নদীর ভাগ কম রয়েছে, বায়ুর কার্য বেশি, যেখানে খুব শুষ্ক এলাকা, বৃষ্টি খুব কম হয়ে থাকে, মরুভূমির লোকরা যেইভাবে থাকতে অভ্যস্ত, যেভাবে খেতে অভ্যস্ত, তারা তাদের জীবন ধারণ পদ্ধতিটাকে যেইভাবে করবে, একটা সমতল এলাকার লোক তো সেইভাবে করবে না। একটা নদীর কাছে থাকা মানুষজনের জলের প্রতি ব্যবহার যেরকম হবে, একটা মরু অঞ্চলের লোকের জলের প্রতি ব্যবহার সেরকম হবে না। কারণ যে মানুষটি সমতলে রয়েছে সে জানে আমি চাইলে জল পাবো, কিন্তু যে মরুভূমিতে রয়েছে সে জানে যে জলটিকে যদি আমি যত্ন করে গুছিয়ে না করি, এই যে অনাবৃষ্টি চলছে, যদি অনাবৃষ্টির পরিমাণ আরো বাড়ে, তাহলে মাটি থেকে যেখান থেকে আমি জল তুলে আনছি সেটাও তো পাবো না, জলতল অনেক নিচে নেমে চলে যাবে। এবং তাদের কাছে জলটাকে সঞ্চিত করে রেখে যত্ন করে সেই জিনিসটিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, তো এটা তো একটা উল্টো দিক থেকে ঘুরিয়ে দেখলে সেটা পরিবেশেরই তো একটা পার্ট, তো সেটাও কিন্তু একটা ডিটারমিনিজম।
হাম্বলের এই ধারণার পরে পরবর্তীতে দেখা যায় যে সেম্পল বলেছেন যে পাহাড়ি এলাকার মানুষজন প্রচন্ড কর্মঠ হয়, তারা প্রচন্ডভাবে খাটাখাটনি করতে পারে, তারা দিনরাত চড়াই উতরাই রাস্তা দিয়ে উঠছে এবং নামছে, তাদের ক্ষেত্রে তা কি হয়, তাদের সবকিছু কাজকর্মের ক্ষেত্রে পাটা বেশি চলে, তাই তাদের পাটা থাকে খুব শক্ত। এই যে পা শক্ত কথাটা বলা হলো এবং সেম্পল এই যে জলবায়ুর সঙ্গে পা শক্ত কথাটা বললেন, এটা কিন্তু ঘুরে আবার পরবর্তী দিক থেকে যদি আমরা দেখি ডারউইনিজমের একটা পার্টে আমরা যে সময় প্রাণী তার কোন অংশকে ব্যবহার করবে আর কোন অংশ ব্যবহার না করার ফলে সেটা বিলুপ্ত হয়ে যাবে বা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাবে, এই পদ্ধতিটাও তো কিন্তু কিছুটা এসে যায়। অর্থাৎ আমরা যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস পৃথিবীর মধ্যে থাকা, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু প্রত্যেকের সঙ্গে রিলেটেড, কাউকে কিন্তু কোনো অর্থে কোনো জায়গায় কোথাও বাধা দেওয়া যায় না। আবার যারা উপকূলে থাকে তারা জলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা মাছ ধরতে যায় জাল বনে, সুতরাং তাদের হাতের কাজ তো অনেক বেশি, তাদের অনেক ওজন তুলে উঠতে সমুদ্রের ওপরে তুলতে হয়, সুতরাং তাদের হাতের জোর বেশি। দৃষ্টিভঙ্গি সময়ের সাথে সাথে ডিটারমিনিজমের ক্ষেত্রে সে জিনিসটা বাড়বেই বা বিভিন্ন রকম ভাবে তৈরি হবেই। খরা বন্যা একটা প্রাকৃতিক বিপর্যয়, খরা বন্যা প্রাকৃতিক বিপর্যয়ের উপর মানুষের হস্তক্ষেপ সীমিত থাকে এবং থাকে বলেই সে জিনিসটা বারবার ঘটে। আবার অন্য দিক থেকে যদি দেখতে পাওয়া যায় যে মানুষ প্রকৃতির সঙ্গে সম্পর্কিত, ভূপ্রকৃতিও টু সাম এক্সটেন্ট জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত, মানুষ পরিবেশের সম্পর্ক যেখানে দেখানো হয় সেখানে কিন্তু আমরা যতটা সহজভাবে মানুষ ও পরিবেশের সম্পর্ককে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদের ভিত্তির উপর বলে থাকি যে এটা খুব সহজ জিনিস মানুষ পরিবেশের সম্পর্ক, জিনিসটা কিন্তু ততটাও সহজ নয়। পরিবেশগত নিয়ন্ত্রণ সাংস্কৃতিক বিষয়গুলোকে কিন্তু উপেক্ষা করে। এবার এই সাংস্কৃতিক বিষয়গুলি কি কি, যেমন শিক্ষা, বুদ্ধি, বিজ্ঞান, আমি কিভাবে কোন জিনিসকে ব্যবহার করব, আমার ব্যবহার্যতা, এই সমস্ত জিনিসগুলো সমস্ত ক্ষেত্রেও মানুষ ও পরিবেশের ক্ষেত্রে প্রভাবিত করলেও এই সাংস্কৃতিক পয়েন্টগুলোকে আলাদা করে দেওয়া হয়। হার্ট শোন এর মতে ডিটারমিনিজম এমন একটা ধারণা যার দ্বারা মানুষের থেকে প্রকৃতিকে আলাদা করে দেখা হয়, যা ভূগোল বিষয়টির ক্ষেত্রে পরিপন্থী। সুতরাং এই যে পরিপন্থী রাস্তাটা তৈরি হলো, যেখানে গিয়ে বাধা তৈরি হলো, সেইখান থেকে তৈরি হলো কি বাধাকে সরিয়ে আগে এগোবার, সুতরাং সেটা তৈরি হচ্ছে কি পসিবিলিজম। তো আমি আমার পরবর্তী ভিডিওতে পসিবিলিজম, তোমাদের নোমোথেটিক অ্যাপ্রোচ, ডিটারমিনিজমের সঙ্গে রিলেটেড নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজম নিয়ে আসবো। আমি সহজে ছোট করে তোমাদেরকে এটি বোঝাবার চেষ্টা করলাম, যেহেতু সবারই প্রায় সব ইউনিভার্সিটির সেমিস্টারের এক্সাম এসে যাচ্ছে এবং এই ধরনের কোশ্চেন কখনো ডাইরেক্টলি আসে না, যে কোনো কিছু সম্পর্কিত, যেমন ধরো মানুষ পরিবেশের সম্পর্কে ডিটারমিনিজম অ্যাপ্রোচ দিয়ে বুঝিয়ে বলা, বা কোয়ান্টিটেটিভ রেভলিউশনের বেস কি করে তুমি ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে বোঝাবে, বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে কি করে বোঝাবে, বা পজিটিভিজমকে কি করে বোঝাবে, এইভাবেই নানা ধরনের অনার্স জাতীয় কোশ্চেনগুলো আসে, যেটা এই পরবর্তী পসিবিলিজম ভিডিওর সাথে কোশ্চেন ধরেও আমি কিছুটা আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের কমেন্ট অনুযায়ী কতটা তৈরি করা যায় সেটা দেখে আমি আবার নতুন আমার ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে দিয়ে রেখো, যাতে আগামী নোটিফিকেশন যা আসবে তা তোমাদের কাছে পৌঁছায়। আজকের জন্য এই পর্যন্তই।